গাড়ির ভিতরে সামনের সিটে বসে আছে আরশি আর শিহাব। পিছনের সিটে ভিড় করে বসেছে আরফা, তিথি এবং আয়ান। আর শিহাব এবং আরশি খান বাড়িতে যাচ্ছে। শিহাবের যদিও একদম ইচ্ছে ছিল না, কিন্তু বাবার কঠোর কথায় বাধ্য হয়ে সে এসেছে। আয়ান, তিথি আর আরফা এই তিনজনের পিছনে বসে ছোটোখাটো গল্প আর খুনসুটি করছে, কিন্তু সামনের সিটে শিহাব আর আরশি চুপচাপ বসে আছে। দুজনেই যেন এক অস্বস্তিকর নীরবতা পালন করছে। সন্ধ্যার অন্ধকার কখন যেন চারদিকে ভালোভাবে গ্রাস করেছে। গাড়ি ছুটছে পিচ ঢালা পথ ধরে। তিথি হঠাৎ গাড়ির কাছ দিয়ে দেখতে পেল রাস্তার পাশে আলো ঝলমলে ফুচকার দোকান। তিথি আর দেরি না করে চিৎকার করে শিহাবের উদ্দেশ্যে বলল, শিহাব ভাইয়া, তাড়াতাড়ি গাড়ি থামান প্লিজ, গাড়ি থামান প্লিজ। তিথির এমন আচমকা চিৎকারে শিহাব ভয় পেয়ে দ্রুত গাড়ি ব্রেক কষল। আয়ান বিরক্ত হয়ে তিথির উদ্দেশ্যে বলল, তোকে কি মাঝ রাস্তায় শয়তানে ধরেছে যে গাড়ি থামাতে বললি? কি হয়েছে? বাজে কথা বলবা না আয়ান ভাইয়া, ফুচকা খাবো। তিথি চোখ গোল করে বলল। ফুচকা নামটা কানে যেতে আরশির মধ্যে যেন বিদ্যুৎ খেলে গেল। সে সাথে সাথে তিথিকে বলল, ফুচকা কোথায় কোথায়? তিথি আরশির উদ্দেশ্যে বলল, রাস্তায় দেখো। তিথির কথা শুনে সবাই রাস্তার তাকিয়ে দেখলো সত্যি ফুচকার স্টল। আরশি আর আরফার তোপ জিভে জল চলে এসেছে। আরশি যেন বাতাসের বেগে গাড়ি থেকে নেমে দিল দৌড়। আরফাও তাকে অনুসরণ করলো। তিথি আরশি আর আরফার কাণ্ড দেখে নিজের কপালে নিজে আস্তে করে চাপড় মেরে বলল, হায় মোর খোদা, দেখলো কে আর গেল আগে কে? আয়ান বিরক্তিতে তিথিকে খেকিয়ে বলল, তো ফুচকা দেখিয়ে এখন কি গাড়িতে বসে বসে নৃত্য করছিস? আয়ান ভাইয়া, তুমি বেশি কথা বলো। এই শিহাব ভাইয়া, এই মহিলা ব্যাটার মুখে টেপ লাগিয়ে দেন তো, বেশি মাত্রায় কথা বলে। শেষে কথাটুকু শিহাবের উদ্দেশ্যে বলে তিথিও গাড়ি থেকে বাতাসের মতো নেমে দিল দৌড়। না হলে আয়ানের হাতে তার আর রক্ষা নেই। আয়ান আর শিহাব একে অপরের দিকে তাকিয়ে বিরক্তিতে মাথা নেড়ে অবশেষে গাড়ি থেকে নামলো। আরশি, আরফা, তিথি তিনজন যেন এক তীব্র প্রতিযোগিতায় নেমেছে। যে যার মতো পারছে ইচ্ছে মতো ফুচকা খাচ্ছে। তাদের সামনে ফুচকার থালা যেন খাবার নয়, একটি রাউন্ড রূপ চলছে। তারা বারবার খাচ্ছে আর গাল ফুলিয়ে শাসা করে শ্বাস নিতে নিতে বলছে, মামা আরও বেশি ঝাল দেন। তাদের তিনজনের কাণ্ড দেখে শিহাবের ভীষণ রাগ হচ্ছে। মানুষ ঠিকই বলে, হাজারটা ছেলে নিয়ে বের হওয়া যায়, কিন্তু দয়া করে একটা মেয়ে নিয়ে বের হইও না। কত যে অপেক্ষা করাবে তার ঠিক নেই। শিহাব আজ না হাতে নাতে সেই কথার প্রমাণ পাচ্ছে। হঠাৎ শিহাবের চোখ গেল আরশির চোখের দিকে। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। স্পষ্টই ফুচকায় হয়তো মারাত্মক ঝাল লেগেছে। কিন্তু অবাক কাণ্ড, আরশি ফুচকা খাওয়া বাদ দিচ্ছে না। আরশির চোখে পানি দেখে শিহাবের রাগ যেন এক লোহমায় কমে গেল। সে অজান্তেই আরশির উদ্দেশ্যে বলল, আরশি হয়েছে, চলো, আর খেতে হবে না। কিন্তু কে শোনে কার কথা? আরশি তবুও খাচ্ছে। আয়ান, তিথি আর আরফাকে ধমক দিচ্ছে, কিন্তু তাদের খাওয়া শেষ হচ্ছে না। শিহাবের ধৈর্যের বাঁধ ভাঙল। সে হঠাৎ আরশির হাত ধরে শক্ত করে টানতে টানতে গাড়ির কাছে এনে দাঁড় করিয়ে বলল, তোমরা আমাকে কি মনে করো যে তোমরা খাবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিব? এখন শেষবারের মতো বলছি, গাড়িতে উঠো, না হলে আমি একাই চলে যাব। কিন্তু শিহাবের কথা আরশির কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। আরশি তখনও ঝালে মুখ শুষ করে টানছে আর বলছে, ঝাল, উফ ঝাল। আরশির এই অদ্ভুত অবস্থা দেখে শিহাব রেগে রেগে বলল, ঝাল, তবুও তো খাওয়া বাদ দাও না, যাও আরও ঝাল দিয়ে খেয়ে। বাকিটুকু শিহাব শেষ করতে পারল না। আচমকা আরশি কিছু না ভেবে দুহাতে শিহাবের শার্টের কলার খামচে ধরে শিহাবের ঠোঁটে
ঠোঁট মিলিয়ে দিল। আরশির এমন অপ্রত্যাশিত কাণ্ড দেখে শিহাবের চোখ মুহূর্তেই বিস্ফারিত হয়ে গেল। রাগের তার দৃষ্টি রক্তিম হতে শুরু করলো। শিহাব মুহূর্তে আরশিকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইল, কিন্তু আরশি যেন নিজের শরীরের সর্বশক্তি দিয়ে তার শার্টের কলার খামচে ধরেছিল। আরশি যেন তার ঠোঁট ব্যবহার করে ফুসকার তীব্র ঝাড় কমানোর চেষ্টা করছে। এই অপ্রত্যাশিত উষ্ণ স্পর্শে মুহূর্তে শিহাবের প্রতিরোধ ভেঙে গেল। এক অদ্ভুত ঘরে সে যেন অজান্তে আরশির সে আবেদনকে সায় দিল। শিহাবের দুই হাত আরশির কোমর দৃঢ়ভাবে চেপে ধরল। ফুসকার ঝাল আরশির শরীরে যে উন্মুক্ততা তৈরি করেছিল, শিহাবের স্পর্শে তা গভীর আবেগের জোয়ারে পরিণত হলো। মুহূর্তগুলো যেন থমকে গিয়েছিল। তাদের আশেপাশে থাকা সমস্ত কোলাহল যেন মিলিয়ে গেছে। কয়েক মিনিট কেটে গেল। হঠাৎ দুজনে যেন কারো বুক ফাটানো তীব্র চিৎকার শুনতে পেল। আহ! আমরা কিছু দেখিনি, সত্যি বলছি। সাথে সাথে শিহাব আর আরশি চমকে দূরে সরে দাঁড়ালো। শিহাব হাঁসফাঁস করে চারপাশে তাকালো, দেখলো আয়ান, তিথি আর আরফা। তিথির চিৎকারের পরিবেশের সেই নীরবতা ভেঙেছে। আয়ানের নাক মুখ লজ্জায় কুঁচকে গেছে, আর আরফা চোখে হাত দিয়ে মুখ ঢেকে রেখেছে। সুইজারল্যান্ড। রাত যত গভীর হচ্ছে, রৌদ্র ততই হতাশা আর পাগলামির গভীরে তলিয়ে যাচ্ছে। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে তোরা কোথায় গেল তার কোনো ধারণাই রৌদ্রর নেই। সে পাগলের মতো তোরাকে খুঁজে যাচ্ছে, কিন্তু কোথাও তার চিহ্ন মাত্র পাচ্ছে না। ক্ষোভে আর রাগে রৌদ্র ওই মেয়েটির গালে পরপর দুটি চড় মেরে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসেছিল, কিন্তু সেই রাগও যেন তোরাকে খুঁজে না পাওয়ার যন্ত্রণায় ম্লান হয়ে গেল। রৌদ্রের যেন কলিজা ফেটে যাচ্ছে। একই সঙ্গে তোরার প্রতি তার তীব্র রাগ হচ্ছে। সব কিছু না জেনেও তোরা এত বেশি বাড়াবাড়ি করে ফেলল। এদিকে রাতের নির্জীব নিস্তব্ধ রাস্তা ধরে তোরা হেঁটে চলেছে। সে কোথায় যাচ্ছে তা তার জানা নেই। তার পাশ যেদিকে চাইছে সেদিকেই সে হাঁটে যাচ্ছে। শরীরটা তার অন্তত দুর্বল। মনে হচ্ছে এই বুঝি সে রাস্তার মাঝে নুয়ে পড়বে, কিন্তু মনের শান্তি না থাকায় সে শরীরের দুর্বলতা অনুভব করতে পারছে না। তোরার চোখে তখন কেবল একটি দৃশ্য ভাসছে। রেস্টুরেন্টে রৌদ্রকে একটা মেয়ের আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরার দৃশ্য, যার জন্য সে এতগুলো দেশ পার করে নিজের আপন পরিবার ছেড়ে চলে এলো। সে কিনা ডুবে আছে আরেক নারীতে। তোরা বারবার নিজেকে প্রশ্ন করছে, যদি মেয়েটি রৌদ্রের কেউ না হতো, তবে রৌদ্রকে সে অমন করে জড়িয়ে ধরল কেন? না চিনলে তো আর এমন করবে না। এই তিক্ত ভাবনাগুলো শুধু তোরার হৃদয়ে গেঁথে যাচ্ছে। তোরা এক মনে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তার মন জুড়ে তখন শুধু হাহাকার আর অবিশ্বাস। হঠাৎ তোরার সামনে আচমকা একজন আধা বয়সী পুরুষ এসে দাঁড়ালো। লোকটির বয়স 40-এর কাছাকাছি হবে। লোকটাকে দেখে তোরা ডোক গিলতে গিলতে কাঁপা ও ভীত কণ্ঠে বলল, কে 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 আপনি? লোকটি একটি অস্বাভাবিক দাঁত বার করা হাসি হেসে ভাঙা ভাঙা উচ্চারণে বলল, হু, তুমি বাংলাদেশে থেকে এসেছো? তোরার বুঝতে বাকি রইল না যে লোকটি বিদেশি, কিন্তু সে একটু একটু বাংলা বলতে পারে। তোরা ভয়ে ভয়ে হ্যাঁ সূচক মাথা দুলিয়ে বলল, জি হ্যাঁ। লোকটির মুখে হাসি ফুটল, কিন্তু সেই হাসি তোরার কাছে মোটেও স্বাভাবিক লাগলো না, বরং কেমন যেন লোভী ও অস্বস্তিকর মনে হলো। লোকটি তোরাকে পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে পর্যবেক্ষণ করলো, তারপর গলা খাকরি দিয়ে বলল, বিয়ে করবে আমায়? এমন অবাঞ্ছিত বয়স্ক মুখে বিয়ের কথা শুনে তোরা হতভম্ব হয়ে গেল। সে ভাবল, এ কী বলছে লোকটা? মাথায় কি তার কোনো সমস্যা আছে নাকি? আপনি কি সব বলছেন? পাগল নাকি আঙ্কেল? আমার পথ ছাড়ুন।
আমি আমি বাড়ি যাব। কথাটা বলেই তোরা এক পা বাড়াতে নিবে, তার আগে লোকটা তোরার জামার ওড়না টান দিয়ে ধরল। সে একটা বিশ্রী মার্কা হাসি দিয়ে বলল, হা হা হা, আসা সহজ, যাওয়া এত সহজ না। লোকটার এমন অদ্ভুত ও জঘন্য ব্যবহারে তোরা ভয়ে কাঁপতে শুরু করলো। তবুও তোরা ওড়না ছাড়াতে ছাড়াতে কাঁপা কাঁপা কণ্ঠে লোকটাকে বোঝানোর চেষ্টা করলো, দেখুন আঙ্কেল, আপনি আমার বাবার মতো। আমি আপনাদের লোকদের সম্মান করি, প্লিজ দয়া করে আমার পথটা ছেড়ে দিন। লোকটি আরও কাছে সরে এসে তার হাতে ওড়নাটা শক্ত করে পেঁচিয়ে ধরল। তার কণ্ঠে শিকারীর নির্লজ্জতা, না, আমার তোমাকে ভালো লাগছে। আমি বিদেশি না, বাংলাদেশি মেয়ে পছন্দ করি। এইভাবে যে মাঝ রাস্তায় বাংলাদেশি মেয়ে পাবো কখনো ভাবিনি। চলো এখন আমরা একটা খেলা করি। কথাটা বলেই লোকটা তোরার ওড়না ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। তোরা প্রাণপণে ওড়না ছাড়ানোর চেষ্টা করতে থাকলো। তোরা ভেবে পাচ্ছে না এখন কি করবে। এইটা যে বড্ড পাষাণ দেশ, এখানে চিৎকার করলেও হয়তো সে আরও বড় বিপদে পড়বে। কেউ এগিয়ে আসবে না। লোকটি তোরাকে হিংস্রভাবে টানতে টানতে একটি অন্ধকার ও নিবিড় জঙ্গলের গভীরের দিকে নিয়ে যেতে লাগলো। তোরা নিজেকে মুক্তি করার জন্য তার শেষ শক্তিটুকু দিয়েও চেষ্টা চালাচ্ছে, কিন্তু দুর্বল শরীর আর আতঙ্কিত মন নিয়ে সে লোকটির বলে কাছে অসহায়। এই চরম বিপদের মুখে হঠাৎ তোরার রৌদ্রের কথা মনে হলো। তোরা আকুল কণ্ঠে মনে প্রাণে রৌদ্রকে আহ্বান করতে লাগলো, রৌদ্র, আপনি কোথায়? আমাকে বাঁচান। যে সম্মান ও মর্যাদা আমি আপনাকে দিতে চাই তা কেউ কেড়ে নিতে চাইছে। প্লিজ, কোথায় আপনি? আমাকে রক্ষা করুন। লোকটা তোরাকে টেনে জঙ্গলে এনে তার সাথে জোর করে ধস্তাধস্তি শুরু করলো। তার ইজ্জত কেড়ে নেওয়ার ঘেন্না চেষ্টা। তোরা তার সমস্ত শক্তি দিয়ে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। হঠাৎ লোকটির বুক চেরা এক আর্তনাদ শোনা গেল। তোরা সেই আকস্মিক চিৎকারে চমকে স্থির হয়ে গেল। হঠাৎ তোরা চোখ গেল সামনের দিকে। একটি সুউচ্চ অবয়ব সেখানে দাঁড়িয়ে আছে। ঘন অন্ধকারে লোকটিকে স্পষ্ট দেখা যাচ্ছে না, তবে তার দীর্ঘ উচ্চতা ও বলিষ্ঠতা আন্দাজ করা যাচ্ছে। সে অবয়বটি যেন উন্মত্ত হয়ে বয়স্ক লোকটিতে ইচ্ছে মতো আক্রোশে প্রহার করতে লাগলো। মারের তীব্রতায় লোকটি যন্ত্রণায় কাতরাতে কাতরাতে এক সময় নিস্তেজ হয়ে গেল। তোরা দ্রুত নিজেকে সামলে নিয়ে সোজাসুজি দাঁড়ালো। তোরা ভালো করে বুঝতে চাইছে লোকটা কে, কিন্তু অন্ধকারে কোনোভাবেই তার মুখ দেখতে পারছে না। অভয়টি দ্রুত কাউকে একটি কল করে কিছু নির্দেশ দিয়ে তোরার দিকে এগিয়ে এলো। তোরা কিছু বুঝে ওঠার আগে সেই অভয়টি তোরার গালে সজোরে থাপ্পড় মারল এবং ক্ষিপ্ত কণ্ঠে বলল, কুত্তির বাচ্চা, তোর সাহস কি করে হয় এইভাবে আমাকে কিছু না বলে বেরিয়ে আসতে? খুব রাগ তোর, তাই না? আমার কথা না শুনেই না বুঝেই চলে এলি, কিন্তু এটা একবারও ভাবলি না এটা তোর বাংলাদেশ না, এটা বিদেশ। অবতার কণ্ঠস্বর কানে যেতেই তোরার ভয় মুহূর্তে গলে গিয়ে এক বুক স্বস্তির শীতলতা নেমে এলো। তার মুখে এক ঝলক লুকানো হাসি ফুটল, কারণ এই অভয়টা আর কেউ নয়, তারই একমাত্র ভালোবাসা আব্রাহাম রৌদ্র খান। রৌদ্র আক্ষেপে নিজের মাথার চুল শক্ত হাতে টানতে টানতে তোরার দিকে ঝুঁকে এসে বলল, তুই হুট করে বিদেশ চলে এলি, কেন এলি? এই কারণটাও পর্যন্ত আমাকে বলিস না। আর আজকে রেস্টুরেন্টে আমাকে একটা মেয়ের সাথে দেখে রাগ করে কিছু না শুনে না বুঝে বেরিয়ে এলি, কিসের অধিকার আছে তোর যে আমাকে অন্য মেয়েদের সাথে দেখ? বাকিটুক কথা শেষ করার আগেই তোরা ঝড়ের তীব্রতা নিয়ে এগিয়ে এলো।
সে এক মুহূর্তেও দেরি না করে রৌদ্রকে নিজের সমস্ত শক্তি দিয়ে ঝাপটে ধরল। তোরা রৌদ্রের শার্ট চেপে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে আর্তনাদ করে বলল, ভালোবাসি আপনাকে, তাই আপনাকে অন্য মেয়ের পাশে দেখে আমার কলিজা ছিঁড়ে যাচ্ছিল। সেই কষ্ট সহ্য করতে না পেরে বেরিয়ে এসেছি। আর বিদেশ আসার একমাত্র কারণ আপনি। আমি বিদেশে আপনার কাছে এসেছি চিরকালের জন্য থাকতে। আমি আপনাকে চাই, এই মন শুধু আপনাকে চাই, এই কলিজা শুধু আপনাকে চাই, আমার এই আত্মা শুধু আপনাকে চাই। শুনেছেন এখন আমার বিদেশ আসার কারণ কি? হ্যাঁ, জবাব দিন, শুনছেন কি? নাকি আরও বলতে হবে ভালোবাসিস? ঠিক আছে, বলছি ভালোবাসি, 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 হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি হিসাব ছাড়া ভালোবাসি। আই লাভ ইউ রৌদ্র, আই লাভ ইউ সো মাচ। গল্প নির্লজ্জ ভালোবাসা।